আজ আমরা দেখতে চলেছি 2009 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি, যার নাম হলো ডার্ক প্ল্যানেট। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি। আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থিত আরও একটি পৃথিবী, যেখানে হাজার বছর ধরে বসবাস করছে আমাদের মতোই মানুষেরা। তবে সেই পৃথিবী কিন্তু আমাদের মতো সাধারণ কোনো পৃথিবী নয়, বরং এই পৃথিবীর মাটি, পানি, বাতাস সবকিছুই ছিল পৃথিবীর চাইতে একদম আলাদা। কিন্তু কি হবে যদি এই অদ্ভুত পৃথিবীতে সাধারণ একজন মানুষ আটকা পড়ে যায়, আর সেই পৃথিবী থেকে বেঁচে ফেরার আর কোনো রাস্তাই থাকে না? এমনই এক ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করে মানুষ কি সেই অদ্ভুত পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে? সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক পৃথিবীর বাহিরে থাকা অদ্ভুত এক পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবী অনেক বেশি আধুনিক হয়ে গিয়েছিল। সময়টা ছিল 2157 সাল। এ সময় পৃথিবীর আরও একটি নাম ছিল, সেটা হলো পারফেক্ট ল্যান্ড। কারণ পৃথিবীতে এখন কোনো ধরনের সমস্যাই ছিল না। বিজ্ঞান এখন এতটাই উন্নত ছিল যে মানুষ এখন বিভিন্ন নতুন নতুন থিওরি আবিষ্কার করে মৃত্যু ছাড়া প্রায় প্রত্যেকটি রোগীরই ট্রিটমেন্ট তৈরি করে ফেলেছে। তাই এখন পৃথিবীতে কোনো মানুষেরই কোনো রোগ ব্যাধি ছিল না। এমনকি এখন পৃথিবীর রাজনীতি, অর্থনীতি, এই সমস্ত বিষয়গুলো একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। কোনো কিছু নিয়ে পৃথিবীতে এখন কোনো ভেদাভেদ নেই। পৃথিবীর প্রত্যেকটি মানুষই এখন সমানভাবে নিজেদের অধিকার পায়। এমনকি পৃথিবীতে এখন ধনী গরিবের মধ্যেও কোনো পার্থক্য ছিল না। পৃথিবীর শিক্ষা ব্যবস্থাও ছিল অনেক বেশি উন্নত। আর এই আধুনিক পৃথিবীতে স্পেসশিপে ট্রাভেল করাও খুবই নর্মাল একটি বিষয়, কারণ এখন যে কোনো মানুষই যে কোনো সময় চাইলে স্পেসশিপে ট্রাভেল করতে পারে। এবার আমরা ইয়ান নামক বিশেষ ধরনের একটি স্পেসশিপ দেখতে পাই, যেখানে ম্যাক্স নামক একটি ছেলে রয়েছে। ম্যাক্স এখানে কিছু জিনিসপত্র নিয়ে রিসার্চ করছিল। তবে সে আসলে তার পরিবারের কাছ থেকে পালিয়ে স্পেসশিপে ট্রাভেল করছে, কারণ ম্যাক্স কোনোভাবেই কলেজে যেতে চাইত না। তার আসলে বিভিন্ন রিসার্চের প্রতি আগ্রহ অনেক বেশি ছিল, তাই সে বিভিন্ন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করত। এ কারণে সে সকলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে তার বিশেষ একটি স্পেসশিপে করে ট্রাভেল করছে। তবে ম্যাক্সের স্পেসশিপটিতে করে অনেক দূরে চলে আসার পর হঠাৎ করেই তার স্পেসশিপটি অচেনা একটি গ্রহের মধ্যে এসে ক্র্যাশ করে, যার ফলে স্পেসশিপটি ভেঙেই যাচ্ছিল। তাই ম্যাক্স এখানে বাঁচার জন্য কোনোমতে সেই স্পেসশিপটিকে তার গ্রহের মধ্যে ল্যান্ড করিয়ে ফেলে। আর স্পেসশিপটি সেই গ্রহতে ল্যান্ড করতেই সঙ্গে সঙ্গে এটা টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু তার আগে ম্যাক্স স্পেসশিপ থেকে লাফ দিয়ে ল্যান্ড করতে সক্ষম হয়েছিল, তাই সে এবারের মতো বেঁচে যায়। এবার ম্যাক্স যখন গ্রহটির আশেপাশে তাকায়, তখন সে একদম অবাক হয়ে যায়, কারণ এই গ্রহটি অনেকটাই পৃথিবীর মতোই দেখতে ছিল। তবে আশেপাশের দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ দেখা যাচ্ছিল না। তাই ম্যাক্স ভাবছিল যে এই গ্রহটি হয়তো একদম প্রাণহীন, যার ফলে সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার স্পেসশিপটি তো ভেঙে একদম টুকরো টুকরো হয়ে গিয়েছে। তাই সে চাইলেও এখন কোনোভাবে পৃথিবীতে ফিরতে পারবে না। ম্যাক্স বুঝতে পারে যে সে অনেক বাজেভাবে এখানে ফেঁসে গিয়েছে। তাই যতদিন পর্যন্ত সে পৃথিবীতে সিগন্যাল না পাঠাতে পারছে, ততদিন পর্যন্ত তাকে এখানে আটকা পড়ে থাকতে হবে। তো ম্যাক্স দেখতে পায় যে এখানে প্রায় রাত ঘনিয়ে আসছে, তাই সে আগুন জ্বালানোর জন্য শুকনো কাঠ সংগ্রহ করতে যায়। তবে যখন সে সেখানকার একটি জঙ্গলের মধ্যে আসে, তখন সে সেখানে অদ্ভুত এক ধরনের প্রাণী দেখতে পায়। ম্যাক্স তখন সেই প্রাণীটির পিছু করতে থাকে। সে বোঝার চেষ্টা করে যে এই প্রাণীটি আসলে কোন ধরনের প্রাণী, আর এই প্রাণীটির বৈশিষ্ট্য কি কি, যাতে করে পরবর্তীতে সে পৃথিবীতে গিয়ে এগুলো নিয়ে রিসার্চ করতে পারে। তবে ম্যাক্স যখন এমনটা করছিল, ঠিক তখনই সেখানে একজন সোলজার চলে আসে, যার নাম হচ্ছে জেস। ম্যাক্স তো তাকে দেখে একদম অবাক হয়ে যায়, আর সে বুঝতে পারে যে এই গ্রহতেও মানুষ রয়েছে। তো ম্যাক্স এখানে তাকে তার অস্ত্র নামাতে বলে, আর সে তাকে বলে যে সে তার কোনো শত্রু নয়, তাই সে যেন তাকে না মারে। তবে জেস আবার তাকে এখানে কিছু একটা বলছিল, কিন্তু জেস কথা বলছিল অন্য ভাষায়, তাই ম্যাক্স তার কোনো কথাই বুঝতে পারছিল না। এজন্য ম্যাক্স তার সাথে থাকা বেল্টের মধ্য থেকে একটি ডিভাইস বের করে, যেটা কিনা ছিল একটি ট্রান্সলেটর। এটার মাধ্যমে ম্যাক্স যে কোনো ভাষাই বুঝতে পারবে। তো ম্যাক্স এখানে এই ট্রান্সলেটরটিকে তার কানের মধ্যে ঢুকিয়ে দেয়, কারণ এই ট্রান্সলেটরটির মাধ্যমে সে এখন যে কোনো ভাষা বুঝতে পারবে। তবে জেস এখানে তার বেল্টের মধ্যে গুলি করে দেয়, কারণ জেসের কাছে মনে হচ্ছিল যে তার বেল্টের মধ্যে গোপন কোনো ডিভাইস থাকতে পারে। তো এবার জেস ম্যাক্সের দিকে বন্দুক তাক করে তাকে তার সঙ্গে করে একটি জায়গাতে নিয়ে যায়, যেটা কিনা ছিল বিশাল বড় একটি শহর। ম্যাক্স দেখতে পায় যে এই পুরো শহরটি সোলজারদের দখলে, এমনকি এখানকার সবকিছুই নিয়ন্ত্রণ করছে সোলজাররা। ম্যাক্স এখানকার চারিপাশটা খুব ভালোভাবে দেখতে থাকে, আর এখানকার মানুষের পরিস্থিতি দেখে সে বুঝতে পারে যে এখানকার মানুষেরা হয়তো দাসত্ব করে তাদের জীবন কাটাচ্ছে। এই ব্যাপারটি ম্যাক্সের কাছে খুবই খারাপ লাগে,
কারণ এত আধুনিকতার যুগে এখনো মানুষ দাসত্ব করছে। তো এবার ম্যাক্সকে সেই শহরের একটি চেম্বারের মধ্যে নিয়ে আসা হয়, আর তাকে একটি চেয়ারের উপর বসিয়ে তার শরীর এবং মাথায় বিভিন্ন ধরনের ডিভাইস লাগিয়ে দেয়া হয়। তবে তার মাথায় যেই ডিভাইসটি লাগানো হয়েছে এটি মূলত ছিল মস্তিষ্ক নিয়ন্ত্রণের একটি ডিভাইস, যেটার মাধ্যমে তারা ম্যাক্সের মস্তিষ্কে সমস্ত কিছুই জানতে পারবে। ম্যাক্স এখানে কোনো ধরনের মিথ্যেই তাদেরকে বলতে পারবে না। তারা আসলে ম্যাক্সের ব্যাপারে সঠিক তথ্য জানতে চাইছিল, যে ম্যাক্স আসলে কোথা থেকে এসেছে, সে আবার তাদের কোনো শত্রু নয় তো। তাই তারা এখানে ম্যাক্সের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মেমোরিগুলো দেখছিল। তবে তারা ম্যাক্সের উপর সন্দেহ করার মতো তেমন উল্লেখযোগ্য কোনো কিছু পায় না। তাই তারা সবাই মিলে এখানে সিদ্ধান্ত নেয় যে তারা ম্যাক্সকে অন্য আরেকটি শহরে পাঠিয়ে দেবে, আর তাকে সেখানে নিয়ে যাবে গাই নামক একজন সোলজার। যদিও এই কাজটি জেসের করার কথা ছিল, কিন্তু জেস কোনো এক কারণে অজ্ঞান হয়ে যায়, যার ফলে তাকে এখন নিয়ে যাবে গাই। এবার ম্যাক্স বাহির থেকে কিছু আওয়াজ শুনতে পায়, কারণ বাহিরে এখানকার সোলজাররা তাদের জাতীয় সঙ্গীত গাইছিল। আসলে এখানকার প্রত্যেকটি মানুষের মধ্যে খুবই দেশভক্তি ছিল। এখানকার লিডার তাদেরকে যা কিছু করতে বলে তারা সেই সব কিছু করতেই প্রস্তুত। এবার গাই ম্যাক্সকে তাদের একটি গাড়িতে করে নির্দিষ্ট সেই শহরটির দিকে নিয়ে যাচ্ছিল। তবে যাওয়ার পথে ম্যাক্স এখানকার বিভিন্ন পরিস্থিতি দেখতে পায়, যেখানে শহরের প্রায় বিভিন্ন জায়গা ধ্বংস হয়ে গিয়েছে। তো এবার তারা বিশাল বড় একটি টাওয়ারের কাছ দিয়ে যাচ্ছিল। ম্যাক্স তখন গায়ের কাছে এই টাওয়ারটি সম্পর্কে জানতে চায়। গায় তখন তাকে বলে যে এটা আসলে শহরের একটি প্রোটেকশন টাওয়ার। এই টাওয়ারটির মাধ্যমেই মূলত সোলজাররা শত্রুপক্ষকে দমন করে থাকে এবং নিজেদের শহরকে তারা রক্ষা করে। তো গায় যখন ম্যাক্সকে এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই সেই টাওয়ারের মধ্যে একটি বিশাল বড় বিস্ফোরণ ঘটে। ফলে সঙ্গে সঙ্গে এই টাওয়ারটি ভেঙে পড়তে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে এই বিশাল টাওয়ারটি ম্যাক্সদের গাড়ির উপর এসে পড়ে। ফলে গাড়িটি ভেঙে একদম তছনছ হয়ে যায়, এমনকি সেখানে থাকা অনেক সোলজারেরই মৃত্যু হয়ে যায়। আর টাওয়ারের ভেতর থাকা একটি লোহা যখন ম্যাক্সদের গাড়ির ভেতর ঢুকে যায়, তখন গাড়িটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সেটার নিচে গায়ে চাপা পড়ে যায়। গায়ে এখানে বাঁচার জন্য চিৎকার করতে থাকে। তাই ম্যাক্স নিজের জীবনের পরোয়া না করে সে গাইকে বাঁচাতে যায়। যদিও আগুন লেগে যাওয়ায় সেখানকার লোহাগুলো অনেক গরম ছিল, কিন্তু তারপরও ম্যাক্স বেশ কয়েকজন সোলজারকে সেখানে বাঁচিয়ে নেয়। আর ম্যাক্স এখানে দেখতে পায় যে শত্রুপক্ষ আসলে এই পুরো শহরটিকেই ধ্বংস করতে চাইছে। তাদের লক্ষ্য হচ্ছে এখানকার লিডারকে হারানো, আর এই কারণেই শহরটির বিভিন্ন জায়গাতে উঁচু উঁচু টাওয়ার রয়েছে। এখন সোলজারদের কথা মতো গায়ের ম্যাক্সকে সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে এখন পায়ে হেঁটেই পুরোটা পথ পাড়ি দিতে হবে। তো গায়ে সম্পূর্ণ রাস্তাতে মাইকের সঙ্গে গল্প করতে করতে একটানা প্রায় বেশ কয়েক ঘন্টা হাঁটার পর তারা সেই শহরটিতে এসে পৌঁছয়। এই শহরটির নাম ছিল ড্রিমিল্যান্ড। ম্যাক্স দেখতে পায় যে এটা অনেক অত্যাধুনিক একটি শহর। এবার ম্যাক্স যখন এই শহরটিতে এসে পৌঁছয়, ঠিক তখনই এখানকার বিশেষ অনুসন্ধানকারী লিডার এটা জানতে পারে, যার নাম হচ্ছে স্ট্রাইডার। তো স্ট্রাইডার এখানে ফাঙ্ক নামক একজন সোলজারকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব সে যেন ম্যাক্সকে তাদের ল্যাবে নিয়ে আসে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে ম্যাক্স হয়তো কোনো স্পাই, যে কিনা তাদের দেশের ইনফরমেশন চুরি করার জন্য এসেছে। ফাঙ্ক তখন স্ট্রাইডারের কথা মতো সেটাই করে। সে ম্যাক্সকে সোজা তাদের ল্যাবে নিয়ে আসার পর তাকে একটি পানি ভর্তি কন্টেইনারের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়, আর তাকে বাঁচিয়ে রাখার জন্য তার মুখে একটি অক্সিজেন মাস্কও দেয়া হয়। তারাও আসলে ম্যাক্সের মস্তিষ্ক থেকে সবকিছু জানার চেষ্টা করছিল। এদিকে গাই এখানে ম্যাক্সকে পৌঁছে দিয়ে সে তার নিজের শহরে ফিরে যায়, কারণ সে তার কাজটি সম্পন্ন করেছে। এদিকে ম্যাক্সের মস্তিষ্কে তেমন কিছুই পাওয়া যায় না। তবে ঠিক এমন সময় সেখানে ফাঙ্ক চলে আসে, আর ফাঙ্ক সেখানকার অথরিটির কাছ থেকে ম্যাক্সকে ছাড়িয়ে নিয়ে যায়, কারণ এবার তাকে ম্যাক্সকে অন্য আরেকটি জায়গাতে নিয়ে যেতে বলা হয়েছে। অন্যদিকে আমরা ড্রিমিল্যান্ডের গভর্নমেন্ট স্টেটকে দেখতে পাই, যেখানে তাদের লিডার ছিল ডেভিড নামক একজন ব্যক্তি। তো ডেভিড এখানে একজন সোলজারকে বলে যে যদিও ম্যাক্সের মস্তিষ্কে তেমন কিছু পাওয়া যায়নি, কিন্তু তারপরও তারা যেন সবসময় তার উপর নজর রাখে। তবে এমন সময় আবার ডেভিড অনেকটা অসুস্থ বোধ করছিল, তাই সে তার স্পেশাল একটি রুমে গিয়ে বিশ্রাম নেয়। অন্যদিকে আমরা ফাঙ্ক এবং ম্যাক্সকে দেখতে পাই। ফাঙ্ক ম্যাক্সকে নিয়ে একটি গাড়িতে চড়ে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। তবে ম্যাক্স এখানে ফাঙ্ককে শহরটির ব্যাপারে নানা ধরনের প্রশ্ন করছিল। সে যেহেতু সব বিষয়ে রিসার্চ করতে পছন্দ করে, তাই সে এখানকার প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানতে চাইছিল, কিন্তু ফাঙ্ক তার সঙ্গে খুব একটা কথা বলছিল না। তো ফাঙ্ক এখানে একটি রাস্তাতে যাওয়ার পর সোলজাররা জানায় যে এই রাস্তাটি বন্ধ আছে, তাই তাকে অন্য কোনো রাস্তা দিয়ে যেতে হবে। কিন্তু ফাঙ্ক এটা শুনে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সেটা তাকে সময় মতো কমপ্লিট করতেই হবে। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় যে হঠাৎ করে ফাঙ্কের অনেক খারাপ লাগছিল, তাই সে গাড়ি থামিয়ে যখনই গাড়ি থেকে বেরিয়ে যায় তখনই সে সেখানে অজ্ঞান হয়ে যায়।
দেখে এমন মনে হচ্ছিল যে সে হয়তো বিষ পান করে নিয়েছে। কিন্তু আসলে ম্যাক্স এখানে জানতে পারে যে এই গ্রহটিতে প্রচুর পরিমাণে রেডিয়েশন রয়েছে, আর রেডিয়েশনের মাত্রা যে কোনো সময় যে কোনো জায়গাতেই বেড়ে যায়, যার ফলে যেই এই বিষাক্ত রেডিয়েশনের সংস্পর্শে আসে সেই হয়তো অসুস্থ হয়ে যায়, না হলে মারা যায়। তবে ম্যাক্স যেহেতু পৃথিবীর মানুষ ছিল, তাই তার শরীরে এই রেডিয়েশনের কোনো প্রভাব পড়ে না। তবে কিছুক্ষণ আগেই আমরা ডেভিডকে যে রুমটিতে বিশ্রাম করতে দেখেছিলাম, সে আসলে সেই রুমটি রেডিয়েশন থেকে বাঁচার জন্যই তৈরি করেছে। তো এবার ম্যাক্স যখন এখানকার সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারে, তখন সে সেখানকার রেডিয়েশনের সুযোগ নিয়ে কোনো মতে সেই জায়গা থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা একটি সিক্রেট গভর্নমেন্ট বিল্ডিং দেখতে পাই, যেখানে বেশ কয়েকজন মানুষ সিক্রেট একটি মিটিং করছিল। আর স্ট্রাইডার এবং ডেভিডও ছিল এই টিমেরই সদস্য। তারা সবাই মিলে আসলে এখানকার মানুষদেরকে নিয়ন্ত্রণ করছে। এমনকি শহরে প্রতিনিয়ত এমন কিছু নিয়মকানুন তৈরি করছে যেটা সাধারণ মানুষের জন্য অনেক বেশি কঠিন। এমনকি এই টিমের মধ্যেও বেশ কিছু রুলস রয়েছে, তাই যদি তাদের কোনো সদস্যও একটি রুলস ভঙ্গ করে তাহলে তাকেও শাস্তি পেয়ে মরতে হয়। তো তাদের টিমেরই একজন সদস্য শহরের একটি নিয়ম ভঙ্গ করেছে, যার ফলে তাকে তার শাস্তির জন্য এখানে নিয়ে আসা হয়েছে। এরপর এখানে তার সামান্য ভুলের জন্য সকলের সামনেই তাকে মেরে ফেলা হয়। আর এর মাধ্যমেই বোঝা যায় যে এখানকার লিডাররা নিজের লোকদের উপরও দয়া করে না। অন্যদিকে আমরা ম্যাক্সকে দেখতে পাই। ম্যাক্স এখন এই পুরো শহরটিতে একা একাই ঘুরে বেড়াচ্ছে। সে ঘুরে ঘুরে শহরটির বিভিন্ন নিয়মকানুন দেখছিল এবং জানার চেষ্টা করছিল যে এখানকার মানুষদের জীবনযাত্রা আসলে কেমন। এভাবেই ঘুরতে ঘুরতে ম্যাক্স একটি বাড়ির সামনে এসে পৌঁছয়। আর এই বাড়িটি হুবহু একদম পৃথিবীর মতোই ছিল, যেখানে মূলত পৃথিবীর মতোই গান বাজনা এবং পার্টি হয়ে থাকে। তবে এই বিষয়টি ম্যাক্সের কাছে খুবই অদ্ভুত মনে হয়, কারণ পৃথিবীর বাহিরে যে পৃথিবীর মতোই কোনো গ্রহ থাকতে পারে, এই বিষয়টি ম্যাক্সকে সবচাইতে বেশি অবাক করছিল। এবার ম্যাক্স সেই বাড়ির মধ্যে বসে আশেপাশের পরিস্থিতি দেখছিল। তবে ঠিক এমন সময় তার চোখ পড়ে একটি মেয়ের দিকে। এই মেয়েটির নাম ছিল রাডা। সে আসলে এই বাড়িটির ওয়েটার ছিল। তবে রাডা এতটাই ভদ্র এবং সহজ সরল প্রকৃতির মেয়ে ছিল যে প্রথম দেখাতেই ম্যাক্সের রাডাকে অনেক ভালো লেগে যায়। ম্যাক্স তখন বিভিন্ন জিনিস অর্ডার করার বাহানায় রাডার সঙ্গে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছিল। তবে এমন সময় দেখা যায় যে সেখানে অদ্ভুত দেখতে একজন ব্যক্তি রাডাকে বিরক্ত করছিল। তবে এই বিষয়টি ম্যাক্সের কাছে মোটেও ভালো লাগে না, তাই সে অর্ডার দেওয়ার বাহানায় রাডাকে তার কাছেই রাখছিল, যার ফলে সেই লোকটি এসে তখন ম্যাক্সকে আঘাত করে। যদিও ম্যাক্স তাকে প্রথমে ভালোভাবেই সরে যেতে বলে, কিন্তু লোকটি এখানে তার সঙ্গে লড়াই শুরু করে দেয়। ম্যাক্স তখন তাকে এমনভাবে মারধর করে যে কিছুক্ষণের মধ্যে সে হার মেনে সেখান থেকে চলে যায়। রাডা তখন ম্যাক্সকে ধন্যবাদ জানায়। তো এখানে রাডা সহজ সরল কথাবার্তা শুনে ম্যাক্স তার প্রতি আরও বেশি ইমপ্রেস হয়ে যায়। তো এবার ম্যাক্স রাডার সঙ্গে নানা বিষয়ে গল্প করে। ম্যাক্সের কথা বলার দক্ষতা ছিল খুবই ভালো, তাই কিছুক্ষণের মধ্যেই তার রাডার সঙ্গে খুবই ভালো বন্ডিং হয়ে যায়। ম্যাক্স তখন রাডার কাছে জানতে চায়, তুমি কি পৃথিবীর সম্পর্কে জানো? রাডা তখন বলে, পৃথিবী? পৃথিবী আবার কি? এমন কোনো জিনিসের নাম তো আমি কোনোদিনও শুনিনি। ম্যাক্স তখন তাকে বলে, তুমি জানো তোমাদের এই গ্রহের মতো পৃথিবী নামক একটি গ্রহ আছে, আর আমি সেই পৃথিবী নামক গ্রহটি থেকেই এসেছি। তাই কোনোভাবেই এখন আমি পৃথিবীতে ফিরতে পারছি না। আর আমি যেহেতু তোমাদের গ্রহের মানুষ নই, তাই এখানকার মানুষ এখন আমাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। আমি কোনো মতে তাদের হাত থেকে লুকিয়ে বেড়াচ্ছি। ম্যাক্স এখানে খুব সুন্দরভাবে খাতার উপর আর্ট করে পৃথিবীর ব্যাপারে সমস্ত বিষয়গুলো রাডাকে বোঝানোর চেষ্টা করে। তো এই পুরো বিষয়টি রাডার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়। আর এভাবেই তারা দুজন গল্প করতে করতে ম্যাক্স এক সময় জানতে পারে যে রাডার ভাইয়ের নাম হচ্ছে গায়। ম্যাক্স তখন তাকে বলে, তোমার ভাই কি সেই গায় যে কিনা শহরের লিডারের দলের হয়ে কাজ করে? রাডা বলে, হ্যাঁ। কিন্তু তুমি এটা কিভাবে জানলে? ম্যাক্স তখন তাকে বলে যে তোমার ভাই আমার অনেক ভালো বন্ধু। এখানে আসার পরপরই প্রথম তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। সবাই আমার সঙ্গে খারাপ আচরণ করলেও সে অনেক ভালো আচরণ করেছে, আর সেই তো আমাকে এই শহরে নিয়ে এসেছে। রাডা তখন তাকে বলে, আচ্ছা, তুমি যেহেতু আমার ভাইয়ের ভালো বন্ধু, তাই তুমি চাইলে আমার সঙ্গে আমাদের বাড়িতে যেতে পারো, কারণ এখন তো তোমার কাছে আশ্রয় নেওয়ার মতো তেমন কোনো জায়গা নেই। তাই তুমি কিছুদিন আমাদের বাড়িতে আশ্রয় নিয়ে তোমার স্পেসশিপটিকে ঠিক করার চেষ্টা করো। আশা করছি খুব শীঘ্রই তুমি তোমার গ্রহে পৌঁছতে পারবে। একথা শুনে তো ম্যাক্স অনেক খুশি হয়ে যায়। এরপর সে রাডার সঙ্গে সোজা তাদের বাড়িতে চলে যায়। এবার সেদিন রাতের বেলা গায় যখন বাড়িতে ফিরে আসে, তখন সে ম্যাক্সকে দেখে চমকে ওঠে, কারণ আজ সকালবেলায় সে ম্যাক্সকে ফাঙ্কের হাতে তুলে দিয়েছিল। তাই গায় এখানে সঙ্গে সঙ্গেই বুঝতে পারে যে ম্যাক্স কোনো না কোনোভাবে তাদের হাত থেকে পালিয়ে এসেছে। তাই সে এখানে সঙ্গে সঙ্গে আবারও ম্যাক্সকে অ্যারেস্ট করতে যাচ্ছিল, কারণ এটা তার দায়িত্ব।
কিন্তু রাডা এখানে তার ভাইকে বলে যে সে নিজে ম্যাক্সকে এখানে নিয়ে এসেছে। ম্যাক্স তখন গাইকে বলে, আরে বন্ধু, তুমি তো দেখছি আমাকে চিনছই না। আমি তোমাকে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছি, আর তুমি কিনা এখন এই প্রতিদান দিচ্ছ। আমি যেহেতু তোমার জীবন বাঁচিয়ে তোমাকে সাহায্য করেছি, তাই তোমাকেও এখন আমাকে সাহায্য করতে হবে। আমি শুধুমাত্র কিছুদিনের জন্য তোমার সঙ্গে থাকতে চাই। এখন গায়ের কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না, তাই সেও এখানে ম্যাক্সের কথায় রাজি হয়ে যায়। তবে সে ম্যাক্সকে বলে, তুমি আবার আমার বোনকে ডেট করার চেষ্টা করছো না তো? তোমাকে আমি থাকতে দিচ্ছি, কিন্তু আমার বোনের কাছ থেকে দূরে থাকবে, ঠিক আছে? ম্যাক্স তখন হাসতে হাসতে তাকে বলে, এই ব্যাপারে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। তো এভাবেই তারা তিনজন মিলে মজা করতে করতে খুব অল্প সময়ের মধ্যেই তাদের ভেতর অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই ম্যাক্স এই শহরের নানা বিষয় সম্পর্কে জানতে পারে। সে জানতে পারে যে এই পুরো প্ল্যানেটটিকে বলা হয় ফাদারল্যান্ড, আর যারা যারা এই শহরটিকে পরিচালনা করে তাদের প্রত্যেকেই বলা হয় ফাদার। ম্যাক্স এই পৃথিবীর বিভিন্ন নিয়মকানুন সম্পর্কেও জানতে পারে এবং এখানকার বেশ কিছু জিনিস সে শিখেও যায়। তবে সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ম্যাক্স জানতে পারে যে এখানকার মানুষ পৃথিবীর সম্পর্কে কিছুই জানে না, এমনকি মহাকাশ এবং স্পেসশিপ সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। তাই ম্যাক্স প্রতিদিন রাডাকে পৃথিবীর সম্পর্কে বলতো, যে পৃথিবী আসলে এখন কতটা আধুনিক, আর পৃথিবীর মানুষ কতটা স্বাধীনভাবে তাদের জীবনযাপন করে, আর পৃথিবীতে কোন ধরনের নিয়মকানুন রয়েছে। সে রাডাকে মহাকাশের বিষয়ে অনেক কিছু শেখাতো, যেটা ভবিষ্যতে রাডার কাজে আসতে পারে। এভাবে আস্তে আস্তে রাডারও ম্যাক্সকে ভালো লাগতে শুরু করে। তো একদিন যখন রাডা ম্যাক্সকে নিয়ে বাইরে আসে, তখন সেখানে সেই বারের অদ্ভুত সেই লোকটি চলে আসে, আর সে ম্যাক্সকে এখানে মারার চেষ্টা করে। তবে ম্যাক্স খুব সহজেই তাকে প্রতিরোধ করতে পারছিল। কিন্তু এমন সময় সেই লোকটির কয়েকজন সঙ্গী এসে ম্যাক্সের পা একটি দড়ি দিয়ে পেঁচিয়ে ফেলে, আর তাকে চাকু দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ম্যাক্সের ফাইটিং দক্ষতা ছিল অনেক ভালো, যার ফলে সে এবং রাডা খুব সহজেই তাদেরকে হারিয়ে দেয়। এরপর তারা বাড়িতে ফিরে আসে। এবার নিউজ চ্যানেলে এখানকার ইতিহাসের ব্যাপারে একটি নিউজ হচ্ছিল। তো গাই এখানে ম্যাক্সকে জানায় যে আজ থেকে প্রায় শত শত বছর আগে একজন যোগ্য ফাদার শত্রুদের বিপক্ষে লড়াই করেছিল, আর সেই শহরে বিশাল বিশাল টাওয়ার নির্মাণ করে সেই টাওয়ারের মাধ্যমে শত্রুপক্ষকে দমন করতে সফল হয়েছিল, যার ফলে তাদের এই শহর স্বাধীনভাবেই চলছিল। কিন্তু এখন নাকি আবারও সেই শত্রুপক্ষের লোকেরা তাদের এই শহরকে দখল করার চেষ্টা করছে, আর তাদের এই শত্রুপক্ষকে বলা হয় রিভেঞ্জ। তবে গাই এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল। সে তার নিজের মাতৃভূমি এবং নিজের শহরকে রক্ষা করতে চায়, আর তাই সে তার একদম ইয়াং বয়স থেকে লিডারদের সোলজারদের টিমে যোগ দেয় এবং বিশ্বস্ততার সাথে তাদের সঙ্গে কাজ করে। তো গাই এখানে ম্যাক্সকেও তার সঙ্গে তার টিমে যুক্ত হতে বলে, কারণ এতে করে নাকি অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়। তাছাড়া সে যদি একবার এখানকার সোলজার হতে পারে, তাহলে তার উপর কেউ কোনো সন্দেহ করবে না। সে এখানকার একজন নাগরিক হয়ে এখানে বসবাস করতে পারবে। তবে যেহেতু এখন ম্যাক্সের কাছে কোনো ধরনের আইডি কার্ড ছিল না, তাই গায়ে নিজ দায়িত্বে তাকে টিমের মধ্যে জয়েন করিয়ে দিতে চায়। কিন্তু এই টিমে টিকতে হলে তাকে বেশ কিছু ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে, আর যদি সে সেই ট্রেনিংগুলো পার হতে পারে তবেই তাকে সোলজারদের টিমে নেওয়া হবে। তো গায়ে তখন তার চাচা কমান্ডারের মাধ্যমে ম্যাক্সকে কোনো ডকুমেন্ট ছাড়াই তাদের টিমে ঢুকিয়ে নেয়। এরপর ম্যাক্সকে ট্রেনিং দেওয়ার জন্য একটি জায়গাতে নিয়ে আসা হয়, আর এই ট্রেনিংয়ের মধ্যে তাকে আগুন লেগে যাওয়া একটি জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। গায়ে তাকে প্রথমে প্রত্যেকটি টাস্কই করে দেখাচ্ছিল, যার ফলে ম্যাক্সের জন্য বিষয়গুলো কিছুটা সহজ হয়। ম্যাক্স কোনো মতে সেই আগুনের জায়গাটি পার করে ফেলে। এবার তাকে দেয়া হয় গান চালানোর ট্রেনিং, যেখানে মূলত দেখা হবে যে সে একটি চলন্ত জায়গাতে সঠিকভাবে শুট করতে পারছে কিনা। তবে ম্যাক্স এখানে সমস্ত নতুন সোলজারদের চাইতে অনেক ভালো করছিল। আসলে ম্যাক্স যেহেতু অনেক অ্যাডভান্স একটি পৃথিবী থেকে এসেছে, তাই তার কাছে এই ছোটখাটো ট্রেনিং কোনো ব্যাপারই ছিল না, কারণ তাদের পৃথিবীতে ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে এই সমস্ত বিষয়গুলো শেখানো হয়। তাই ম্যাক্সের এতটা ভালো দক্ষতা দেখে টিমের সবাই তার উপর অনেক ইমপ্রেস হয়ে যায়, আর সে মাত্র একদিনের মধ্যেই টিমে সিলেক্টেড হয়ে যায়। এবার দেখতে দেখতেই প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়, যেখানে দেখা যায় যে গায় এখন ম্যাক্সকে অনেক পছন্দ করে। সে ম্যাক্সকে নিজের ভাইয়ের মতো মনে করে। একসঙ্গে তারা বাড়িতে থাকলে সারাক্ষণ শুধু ঝগড়া আর মারামারি করতে থাকে। অন্যদিকে মাইক এবং রাডার একে অপরের প্রতি ভালোবাসা গভীর হতে থাকে। তাই তারা দুজনই দুজনকে জানিয়ে দেয় যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। মাইক আসলে রাডাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল, তাই সে রাডাকে রেখে পৃথিবীতে কোনোভাবেই ফিরতে চাইছিল না। তার কাছে যেন তার এই নতুন জীবনকেই ভালো লাগছিল। সে আসলে গাই এবং রাডাকে অনেক আপন করে নিয়েছে। এবার কিছুদিন পরেই ম্যাক্সের কাছে একটি লেটার আসে, যেটার মাধ্যমে তাকে একটি গুরুত্বপূর্ণ মিশনের জন্য ডাকা হয়।
ম্যাক্স তখন সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে তার টিমে চলে যায়। আর আজকে তাদের মিশনটি ছিল রিভেঞ্জদের শহরে, অর্থাৎ তাদের শত্রুদের শহরে। তাই ম্যাক্স তখন তার পুরো টিমের সঙ্গে সেখানে চলে যায়। এরপর দেখা যায় যে ম্যাক্সদের টিম সেই শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তারা ছোট বড় কাউকেই দেখছিল না। তারা যাকেই সামনে পাচ্ছিল তাকেই মেরে ফেলছিল। এভাবেই তারা পুরো শহরটির মানুষদেরকে মারতে থাকে, এমনকি রাস্তাতেও মানুষের সঙ্গে খুবই জঘন্য ব্যবহার করতে থাকে। আর এই সবকিছু দেখে ম্যাক্সের কাছে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, সেটা হলো সোলজাররা রিভেঞ্জ নামের যে শত্রুপক্ষের কথা বলছে তারা আসলে হচ্ছে এই প্ল্যানেটের সাধারণ মানুষজন। তারা কোনো শত্রুপক্ষ নয়, এমনকি তারা ছিল এই প্ল্যানেটের দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের কাছে কোনো ধরনের ক্ষমতা অথবা পাওয়ার ছিল না, এমনকি তাদের কাছে কোনো হাতিয়ারও নেই। তারা ছিল এমন কিছু মানুষ যারা কিনা সোলজারদের ভয়ে ভীত হয়ে থাকে, এমনকি তারা ঠিকমতো নিজেদের অধিকারটুকুও পায় না। আর এই সোলজাররা কিছুদিন পরপরই তাদের উপর এমন হত্যাকাণ্ড চালায় যাতে করে বাকিরা ভয় পেয়ে তাদের সমস্ত কথা মেনে চলে, এমনকি তারা যে নিয়ম তৈরি করেছে সেগুলোর মধ্যেই আবদ্ধ থাকে। এসব কিছু বুঝতে পেরে ম্যাক্স এখানে একটি গুলিও চালাতে পারে না, সে যেন একদম নিস্তব্ধ হয়ে যায়। এমনকি সোলজারদের নির্মম অত্যাচার দেখে তার হাত থেকে তার বন্দুকটিও পড়ে যায়। তবে ম্যাক্সের এখানে সবকিছু সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ এত বড় টিমকে সে একা কোনো কিছুই করতে পারবে না। তাই সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এরপর দেখা যায় যে সোলজাররা সেখানে অসংখ্য নির্দোষ মানুষদেরকে গ্রেফতার করে ফেলে। এবার মিশন শেষ করে গায় সেদিন ম্যাক্সের সঙ্গে তাদের বাড়ি আসে। আর গায় এখানে ম্যাক্সকে বলে, ম্যাক্স, মিশনের সময় তোমার কি হয়েছিল? তুমি রিভেঞ্জদেরকে না মেরে তোমার অস্ত্র কেন ফেলে দিয়েছিলে? এভাবে করলে কিন্তু তুমি যে কোনো দিনই টিম থেকে বাতিল হয়ে যাবে। তো ম্যাক্স তখন তাকে বলে, আমি তোমাকে আমার নিজের ভাইয়ের মতো মনে করি। তোমার আন্তরিকতা এবং সরলতা দেখে আমি তোমাকে অনেক ভালো মানুষ ভেবেছিলাম, আর তুমিও একজন ভালো মনের মানুষের মতো আমাকে অনেক আপন করে নিয়েছ। এর জন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। কিন্তু তুমি বলেছ আমাদেরকে রিভেঞ্জদেরকে দমন করতে হবে, যারা কিনা আমাদের শত্রু। কিন্তু তুমি কি কখনো একবার বিবেক দিয়ে চিন্তা করে দেখেছ যে তোমরা আসলে শত্রু কাদেরকে বলছো? তোমরা শত্রু তাদেরকেই বলছো যারা কিনা তোমাদের কোনো ক্ষতি করছে না, বরং তারা তোমাদেরই ভয়ে সবসময় ভীত হয়ে থাকছে। এমনকি তারা শুধুমাত্র নিজেদের প্রাপ্য অধিকারের জন্যই লড়ছে। তাহলে তোমরা কেন এই সমস্ত নির্দোষ মানুষদেরকে মেরে ফেলছ? বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চাদেরকে পর্যন্ত তোমরা ছাড় দিচ্ছ না। একবার ভাবো তো, এখানকার শত্রু আসলে কারা? রিভেঞ্জরা নাকি এখানকার সোলজাররা? তারা গরিব বলেই কি তাদের সঙ্গে তোমরা এমন করছো? কিন্তু ম্যাক্সের এই সমস্ত কথা শুনে গায়ে কিছুই বলে না। অন্যদিকে সোলজাররা রিভেঞ্জদের মধ্য থেকে যাদেরকে ধরে এনেছিল, শহরের ফাদাররা তাদেরকে দেখতে যায় এবং বিভিন্ন বিষয় সম্পর্কে ইনভেস্টিগেশন শুরু করে। তারা বন্দী হওয়া মানুষদের কাছে জানতে চায় যে তাদেরকে দমন করার জন্য তারা কি কি প্ল্যান তৈরি করেছে, কিন্তু তারা প্রত্যেকেই বলে যে তারা কোনো ধরনেরই প্ল্যান করেনি। যার ফলে ফাদাররা এখানে উজ্জ্বল আলোর এক ধরনের লাইট জ্বালিয়ে দেয়, যেটার আলোর পরিমাপ ছিল অনেক বেশি। আর কিছুক্ষণের জন্য এই আলোর মধ্যে থাকলে যে কোনো মানুষেরই চোখের মধ্যে তীব্র যন্ত্রণা শুরু হয়ে যায়, এমনকি তাদের মাথাও যেন প্রচণ্ড যন্ত্রণায় ফেটে যায়। যার ফলে বন্দীরা এখানে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করছিল। অনেকে তো এখানে প্রতিবাদ করে বলছিল যে তারা তাদের উপর এমন অত্যাচার কেন করছে, তাদের তো কোনো দোষী নেই, তারপরও তারা বিনা কারণে তাদেরকে কেন এখানে ধরে নিয়ে এসেছে। এখন এই বন্দীদের মধ্যে যারা অতিরিক্ত প্রতিবাদ করেছিল, তাদের মধ্যে কিছু বন্দীদেরকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়, আর বেশ কয়েকজনকে সোজা ফাঁসির রায় দেয়া হয়, কারণ তারা এখানকার লিডারদের বিরুদ্ধে কথা বলেছে। তারা নিজেদের অধিকারের জন্য সবাইকে উৎসাহ দিয়েছে। আবার অনেককে এখানে ইলেকট্রিক শক দিয়ে নানাভাবে অত্যাচার করা হচ্ছিল, যেটা একদম সামনে থেকে দাঁড়িয়ে দেখছিল ম্যাক্স। কিন্তু ম্যাক্স যেন এসব কিছু সহ্যই করতে পারছিল না। রিভেঞ্জদের মানুষের জন্য তার অনেক খারাপ লাগছিল। ম্যাক্স এখানে মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে যেভাবেই হোক রিভেঞ্জদেরকে বাঁচাবে, সেই অত্যাচারীদের হাত থেকে তাদেরকে রক্ষা করবে। তাই আজকের মতো তাদের ডিউটি শেষ হলে ম্যাক্স ঠান্ডা মাথায় গায়কে বোঝানোর চেষ্টা করে যে তারা সাধারণ মানুষের উপর যেই অত্যাচার করছে এটা আসলে কত বড় অন্যায়। যদি এই একই রকম কাজ তার এবং তার পরিবারের সঙ্গে করা হতো, তাহলে তখন তার কেমন লাগতো? সে কি কখনো চাইতো যে তার নিজের লোকদের এভাবে মৃত্যু হোক? কিন্তু গায় এখানে তার কোনো কথাই শুনতে চাইছিল না। সে আসলে তাদের গভর্নমেন্ট এবং দলের প্রতি একদম অন্ধ ছিল। তাই তার দল তাদেরকে যা বোঝাতো সে সেটাই বিশ্বাস করত। তাই গায় এখানে ম্যাক্সকে বলে যে সে তাদের টিমের হয়েও বিশ্বাসঘাতকতা করছে। সে তাদের পক্ষ না নিয়ে রিভেঞ্জদের পক্ষ নিচ্ছে। আর এই বিষয়টি যদি লিডাররা একবার জানতে পারে, তাহলে ম্যাক্সের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই গায় ম্যাক্সকে সাবধান করে দেয় যে সে যেন ভুল করেও এমন কাজ না করে। এবার সেদিন রাতের বেলা দেখা যায়
যে তাদের টিমের কমান্ডার গাই এবং ম্যাক্সকে ডেকে পাঠিয়েছে। আর তাদের সেখানে যাওয়ার পর কমান্ডার তাদেরকে বলে যে তাদের পুরো টিম ম্যাক্সের উপর সন্দেহ করেছে, এমনকি গভর্নমেন্টও সন্দেহ করছে যে ম্যাক্স অনেক ভালো একজন সোলজার হলেও সে হয়তো রিভেন্সদেরই লোক হতে পারে, কারণ গত মিশনে সে একজন রিভেন্সকেও মারেনি। তাই গভর্নমেন্টের কাছে তাকে এখন তার লয়্যালটির পরীক্ষা দিতে হবে। তাকে প্রমাণ করতে হবে যে সে আসলেই তাদের টিমের হয়েই কাজ করতে এসেছে। ম্যাক্স তখন পরীক্ষা দিতে রাজি হয়ে যায়। এবার পরের দিন কমান্ডার ম্যাক্সকে একটি জঙ্গলের মধ্যে নিয়ে যায়, যেখানে রিভেন্সের 2 জন মানুষকে সাজা দেওয়া হচ্ছে। এখন ম্যাক্স যখন সেই জায়গাতে পৌঁছয় তখন কমান্ডার ম্যাক্সকে বলে যে তাকে এখন তার নিজের হাতে তাদের 2 জনকে হত্যা করতে হবে। আর যদি সে এমনটা করতে পারে তবে প্রমাণ হবে ম্যাক্স রিভেন্সদের দলে নয়। কিন্তু ম্যাক্স তো তাদেরকে কোনোভাবেই মারতে পারবে না। তবে তারপরও সে এখানে এমন একটি ভাব করছিল যেন সে সত্যি সত্যিই তাদেরকে মারবে। আর সে এখানে মারার ভান করে সেই 2 জন রিভেন্সকে কিছুটা দূরে নিয়ে যায় এবং সে সেখানেই তাদেরকে ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বলে। সে একটিবারের জন্য এটা চিন্তা করে না যে তার সঙ্গে এর পরিণতি আসলে কি হতে চলেছে, যদিও সে যে এই কাজটি করেছে সেটা কেউ দেখেনি। কিন্তু তারপরও ম্যাক্স ফিরে এসে কমান্ডারকে সমস্ত সত্য কথা বলে দেয় এবং সে জানিয়ে দেয় যে সে রিভেন্সদেরই পক্ষে। সে কোনোভাবেই তাদের এই অন্যায় মেনে নেবে না। সে মৃত্যুর আগ পর্যন্ত সাধারণ মানুষদের পাশেই থাকবে। এরপর ম্যাক্স এখানে জানায় যে সে আজ থেকে আর সোলজারদের সঙ্গে কোনো কাজ করবে না, সেই টিম থেকে বিদায় নিচ্ছে। কিন্তু একথা শুনে কমান্ডার একদম রেগে যায় আর সে সঙ্গে সঙ্গেই তাকে একের পর এক গুলি করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ম্যাক্স মাটিতে লুটিয়ে পড়ে। আর এই সমস্ত কিছুই চুপচাপ দাঁড়িয়ে দেখছিল গাই, কারণ তার এখানে কিছুই করার ছিল না। ম্যাক্স তাদের টিমের নিয়ম ভঙ্গ করেছে। এবার কমান্ডার এখানে ম্যাক্সের বডি জঙ্গলের মধ্যেই ফেলে দেয় এবং সে গাই এবং তার পুরো টিমকে নিয়ে শহরে ফিরে যায়। এরপর দেখা যায় শহরের হেডকোয়ার্টারে সিক্রেট একটি মিটিং চলছে, যেখানে লিডাররা মিলে একসঙ্গে প্ল্যান করছিল যে তারা রিভেন্সদের মতোই প্রত্যেকটি নেশনকে এক এক করে কিভাবে দখল করবে আর এই সম্পূর্ণ গ্রহটিতে কিভাবে তারা শুধুমাত্র নিজেদের রাজত্ব চালাবে। আর এটাই হচ্ছে এখন ফাদার্সদের মূল উদ্দেশ্য। তো ডেভিড এখানে তাদের সবাইকে বলে যে তারা শুধুমাত্র তখনই এই মিশনে সফল হতে পারবে যখন পুরো শহরের মানুষ থাকবে তাদের সাপোর্টে, এমনকি অন্যান্য শহরগুলো দখলের জন্য তারাও তাদের সঙ্গ দেবে, কারণ এতে করে তাদের সোলজারদের টিম হবে আরো অনেক বেশি শক্তিশালী, যার ফলে তাদের জেতার আশঙ্কাও অনেক বেশি বাড়বে। তো তারা এখানে নিজ উদ্যোগে একটি ফেক অ্যাসোসিয়েশন খোলার সিদ্ধান্ত নেয়, যেটা কিনা শহরের বিভিন্ন মানুষদেরকে সাহায্য করবে। আর তারা যদি এই কার্যক্রম বেশ কিছুদিন পরিচালনা করতে থাকে তাহলে আস্তে আস্তে সাধারণ জনগণের কাছে তারা হয়ে যাবে হিরো। প্রত্যেকেই তাদেরকে সাপোর্ট করতে শুরু করবে। আর এভাবেই মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে তারা তাদের টিমকে অনেক বেশি বড় করে তুলবে। অন্যদিকে আমরা বেশ কয়েকজন রিভেন্সদের লোকদেরকে দেখতে পাই, যারা কিনা জঙ্গলের মধ্য থেকে ম্যাক্সকে পেয়েছে। তারা আসলে অনেক সময় আগেই গুলির আওয়াজ শুনতে পেয়েছিল, যার ফলে তারা জঙ্গলের ভেতর বিষয়টি চেক করতে এসে ম্যাক্সকে খুঁজে পেয়েছে। আর সৌভাগ্যবশত ম্যাক্স এখনো জীবিত ছিল, তাই রিভেন্সরা তাকে উদ্ধার করে তাদের সঙ্গেই রেখেছে। তবে একসঙ্গে এতগুলো গুলি লেগে যাওয়ার পরেও ম্যাক্সের বেঁচে যাওয়ার বিষয়টি তাদের সবাইকেই অবাক করে দিয়েছিল, কারণ এই গ্রহের মানুষেরা সচরাচর একটি গুলি খেলেই মরে যায়। কিন্তু ম্যাক্স তখন এখানে তাদের সবাইকে পৃথিবী সম্পর্কে জানায় যে পৃথিবী আসলে কতটা অ্যাডভান্স, সেখানকার মানুষ কতটা আধুনিকভাবে তাদের জীবনযাপন করে, এমনকি তাদের প্রত্যেকের শরীরে এমন একটি ডিএনএ রয়েছে যেটার জন্য তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তাই তাদের শরীরে যত গভীরভাবে ক্ষত হোক না কেন সেটা অনেক দ্রুত সেরে যায়। ম্যাক্স এখানে রিভেন্সদেরকে তার ব্যাপারে একটি সিক্রেটও জানিয়ে দেয় যে তাকে নাকি শুধু একটি উপায়েই মারা সম্ভব, সেটা হলো তার মাথায় গুলি করা। একমাত্র তার মাথায় গুলি লাগলে সে মারা যাবে। বিষয়টি শুনে রিভেন্সরা একদম অবাক হয়ে যায়। রিভেন্সরা তখন ম্যাক্সকে জানায় যে এখানকার ফাদার্সদের কাছে এমন কোনো শক্তি নেই, তারা শুধুমাত্র নিজেদের পাওয়ার এবং সামরিক শক্তিকেই বৃদ্ধি করেছে, যার ফলে রিভেন্সরা কখনো তাদের বিরুদ্ধে লড়তে পারে না। এবার তারা ম্যাক্সকে আরও জানায় যে তাদের শহরের আশেপাশে বিশাল আকৃতির যেই টাওয়ারগুলো রয়েছে সেই টাওয়ারগুলো ফাদার্সরাই তৈরি করেছে। আর সেই টাওয়ারগুলো কোনো শত্রুদেরকে দমন করার জন্য নয়, বরং প্রত্যেকটি টাওয়ারে রেডিয়েশনের প্রচুর পরিমাণে গ্যাস মজুত করা আছে। আর ফাদার্সরা মূলত এই রেডিয়েশনের গ্যাসগুলো শহরের মানুষদের মস্তিষ্ক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করে থাকে, যার ফলে প্রত্যেকটি মানুষই তাদের নিয়ন্ত্রণে থাকে এবং ফাদার্সদের সিদ্ধান্তই তাদের কাছে সঠিক মনে হয়। এসব কথা শুনে ম্যাক্স বুঝতে পারে যে ফাদারল্যান্ডের গভর্নমেন্ট আসলে কতটা খারাপ, তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কতটা নিচু পর্যায়ে যেতে পারে। তাই ম্যাক্স এখানে রিভেন্সদের টিমে জয়েন করে আর রিভেন্সদের সবাইকে সে নিজেদের প্রাপ্য অধিকারটুকু দেবে।
এবার রিভেন্সরা এখানে ম্যাক্সের সঙ্গে একটি প্ল্যান করে যে কিভাবে তারা ধাপে ধাপে লড়াই করবে। এবার সেদিন রাতের বেলা তারা প্ল্যান মোতাবেক একটি টাওয়ারের কাছে চলে যায়, আর তারা কোনো মতে সেখানকার সিকিউরিটি গার্ডদেরকে উপেক্ষা করে সোজা সেই টাওয়ারটির ভেতরে ঢুকে পড়ে, কারণ তাদের প্রথম মিশন হচ্ছে এক এক করে শহরের টাওয়ারগুলোকে ধ্বংস করা। তবে রিভেন্সরা পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে এসেছিল, তাই গার্ডরা এখানে তাদের উপর হামলা করার আগেই তারাই তাদের অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, আর তারা মুহূর্তের মধ্যেই সেখানকার প্রত্যেকটি সোলজারকে হারিয়ে দেয়। আর সে যাওয়ার পথেও অনেক সোলজারকে মারতে থাকে। এরপর কোনো মতে সে পৌঁছে যায় টাওয়ারের ফ্যাসিলিটির মধ্যে। এরপর সে টাওয়ারের একদম নিচের স্থানে গিয়ে এক এক করে প্রত্যেকটি জায়গাতে টাইম বোম সেট করে দেয়। কিছুক্ষণের মধ্যেই বোমগুলো বিস্ফোরিত হবে। তবে এমন সময় ম্যাক্স দেখতে পায় যে সেখানে রিভেন্সদের অনেক লোকের বডি পড়ে আছে, তাই সে দ্রুত একটি রশির সাহায্যে বডিগুলোকে বেঁধে ফেলে। আর সে যখনই সেই বডিগুলো নিয়ে দূরে চলে আসে, ঠিক তখনই সেই সম্পূর্ণ টাওয়ারটি একদম বিস্ফোরিত হয়ে যায়। এরপর ম্যাক্স সেখান থেকে সোজা চলে যায় রাডার কাছে। রাডা তাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সে ভেবেছিল ম্যাক্স মারা গিয়েছে। তাই তারা দুজন এখানে একে অপরকে জড়িয়ে ধরে। কিন্তু এমন সময় সোলজারদের একজন সদস্য ম্যাক্সকে দেখে ফেলে, আর সঙ্গে সঙ্গে বিষয়টি তাদের হেডকোয়ার্টারে জানিয়ে দেয়। এবার কিছুক্ষণ পরেই সেখানে গায় চলে আসে। ম্যাক্স তখন গায়কে বলে যে সে কিভাবে তাকে সেখানে ফেলে রেখে চলে আসতে পারল, আর সে একটিবারের জন্য তার পক্ষে দাঁড়ালো না। গায়েতে প্রচণ্ড রেগে যায়, আর সে ম্যাক্সকে বলে, আমি তোমাকে এই শহরের নিয়ম কানুন কতবার বলেছি, কতবার বারণ করেছি ফাদার্সদের বিরুদ্ধে না যাওয়ার জন্য, তারপরও কি তুমি আমার একটি কথাও শুনেছ? আর তখন আমি তোমার পক্ষে দাঁড়াতে গেলে আমাকেও মরতে হতো, কিন্তু আমার তোমার মতো এত অল্প বয়সে মরার ইচ্ছে নেই। তো তাদের মধ্যে যখন এসব বিষয় নিয়ে তর্ক চলছিল, ঠিক তখনই সেখানে সোলজাররা চলে আসে। আর ম্যাক্সের সেখান থেকে পালিয়ে যাওয়ার আগে তারা তাকে ঘিরে ফেলে। কিন্তু ম্যাক্স তো অনেক ভালো একজন ফাইটার ছিল, তাই সে এক এক করে সেখানে প্রত্যেকটি সোলজারকে মারতে শুরু করে। ম্যাক্স আসলে ফাইটের নানা ধরনের স্কিল জানত, তাই এতজন সোলজার থাকা সত্ত্বেও কেউই তার সঙ্গে পেরে ওঠে না। আর এই পরিস্থিতি দেখতে পেয়ে কমান্ডার এখানে রাডাকে বন্দী বানিয়ে ফেলে, আর সে ম্যাক্সকে আত্মসমর্পণ করতে বলে। এখন ম্যাক্সের কাছেও আর কোনো উপায় ছিল না, তাই ম্যাক্স বাধ্য হয়ে তাদের কাছে আত্মসমর্পণ করে। এরপর তারা ম্যাক্সকে শহর থেকে অনেক দূরের একটি কারাগারে নিয়ে যায়, আর তাকে সেখানে অনেক কয়েদির সঙ্গে বন্দী বানিয়ে ফেলে। আর এই বন্দীরা মূলত ছিল রিভেন্সদেরই লোক, আর তাদের মধ্যে একজনের নাম ছিল জেস এবং আরেকজনের নাম ছিল রিভেল। এখানে রিভেলের একটি হাত ছিল রোবোটিক হাত। অন্যদিকে আমরা সে স্ট্রাইডার নামক লিডারকে দেখতে পাই। স্ট্রাইডার আসলে শহরের এডুকেশন সেক্টরের ইনচার্জ, যে কিনা ডেভিডের সঙ্গে কথা বলছিল। সে এখানে ডেভিডকে বলে যে ডেভিড যেন ম্যাক্সকে ছেড়ে দেয়, কারণ সে নিজে ম্যাক্সকে নিয়ে রিসার্চ করতে চায়। আসলে সে কিছুটা হলেও বুঝতে পেরেছিল যে ম্যাক্সের ভেতর বিশেষ কোনো পাওয়ার রয়েছে, যেটা আসলে এখানকার কোনো মানুষদের মধ্যেই নেই। তাই স্ট্রাইডার তাকে নিয়ে রিসার্চ করে দেখতে চায় যে তার ভেতরে আসলে এমন কি রয়েছে। এ কারণে স্ট্রাইডার এখানে ডেভিডের সঙ্গে একটি ডিল করে, যেটার মাধ্যমে ডেভিড ম্যাক্সকে তার হাতে তুলে দেবে। তবে সেদিন রাতের বেলা ডেভিড যখন ম্যাক্সের প্রোফাইল চেক করে, তখন সে ম্যাক্সের ব্যাপারে অদ্ভুত কিছু তথ্য জানতে পারে, যে ম্যাক্সের শরীরের মধ্যে এমন একটি শক্তি রয়েছে যেটার মাধ্যমে তাকে সহজে মারা সম্ভব নয়। এমনকি তার শরীরে যে কোনো ক্ষতই অনেক দ্রুত সেরে যায়, সেই সাথে রেডিয়েশনের কোনো প্রভাব তার উপর পড়ে না। বিষয়টি জানতে পেরে ডেভিডের মনে লোভ তৈরি হয়ে যায়, তাই সে ডিসাইড করে যে যেভাবেই হোক ম্যাক্সের শরীরে সমস্ত পাওয়ার সে নিজের ভেতর নিয়ে নেবে। তাই ডেভিড তার লোকদেরকে ম্যাক্সকে কারাগার থেকে তার কাছে নিয়ে আসতে বলে। এমনকি সে তাদেরকে এটাও জানিয়ে দেয় যে এই বিষয়টি তারা ছাড়া যেন শহরের কেউ না জানতে পারে। সবার কাছে যেন এটাই মনে হয় যে ম্যাক্স নিজেই পালিয়ে গিয়েছে। তো এবার কারাগারে ম্যাক্স সহ যেই দুজন কয়েদি রয়েছে, ডেভিড তাদেরকে প্ল্যান করে একটি জঙ্গলের মধ্যে পাঠিয়ে দেয়। সে তাদেরকে জানায় যে সেই জঙ্গলে নাকি তাদের একটি মিশন হয়েছিল, যার ফলে সেখানে তাদের অনেক অস্ত্র পড়ে আছে। তাই তারা তিনজন মিলে যেন সেই অস্ত্রগুলোকে উদ্ধার করে। তো এবার তারা তিনজন যখন সেই জঙ্গলের মধ্যে যায়, ঠিক তখনই সেখানে দেখা যায় যে শত শত রোবট তাদের দিকে ধেয়ে আসছে। তাই ম্যাক্স এখানে তার সঙ্গীদেরকে মাটিতে লুটিয়ে পড়তে বলে, আর সঙ্গে সঙ্গেই দেখা যায় যে সেই রোবটগুলো উপরের দিকে ফায়ার করতে শুরু করেছে। কিন্তু তারা মাটিতে থাকার কারণে তাদের কিছুই হয় না। তবে রোবটগুলো অনায়াসে এখানে ফায়ার করেই যাচ্ছিল, কিন্তু ম্যাক্স এতে মোটেও ভয় পায় না, বরং সে তার দক্ষতা অনুযায়ী সে তার সঙ্গীদেরকে লিড করতে থাকে। ম্যাক্স তার সঙ্গীদেরকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে বলে যতক্ষণ না পর্যন্ত সে তাদেরকে সিগন্যাল দিচ্ছে, আর বলে যে সে তাদেরকে সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা যেন রোবটগুলোর দিকে ফায়ার করতে শুরু করে। এবার পরিস্থিতি বুঝে কিছুক্ষণ পরেই ম্যাক্স সিগন্যাল দেয়। এবার ম্যাক্স রোবটগুলোর মুভমেন্ট বুঝে
কিছুক্ষণ পরেই তাদেরকে সিগন্যাল দিলে তারা রোবটগুলোকে ফায়ার করতে শুরু করে, যার ফলে কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকটি রোবট ডিস্ট্রয় হয়ে যায়। তো এবার তারা তিনজন যখন একটি জায়গা দিয়ে হাঁটছিল, তখন তাদের মধ্যে জেফ নামক ব্যক্তিটি একটি গর্তের মধ্যে পড়ে যায়। আর এই গর্তটি সেখানকার গোপন একটি গর্ত ছিল। তো ম্যাক্স তখন জেফকে সাহায্য করার জন্য সেই গর্তের মধ্যে লাফ দেয়। আর এই গর্তের মধ্যে এসে তারা দুজনই একদম অবাক হয়ে যায়, কারণ এই গর্তটির মধ্যে আসলে অনেক পুরনো গোপন একটি ফ্যাসিলিটি রয়েছে। সেই সাথে এখানে বিভিন্ন ধরনের ডিভাইসও রয়েছে, এমনকি আশেপাশে মৃত মানুষের হাড় পড়ে আছে। তবে ঠিক এমন সময় তাদের উপর অদ্ভুত একটি প্রাণী হামলা করে, আর এই প্রাণীটি ছিল প্রচণ্ড শক্তিশালী। তাই সে এখানে জেফকে মেরেই ফেলছিল, কিন্তু এমন সময় ম্যাক্স সেই প্রাণীটিকে মুহূর্তের মধ্যেই হারিয়ে দেয়। এরপর ম্যাক্স দ্রুত জেফকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর তারা তিনজন মিলে আবারও পথ চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা সেখানে ছোট্ট একটি ট্যাঙ্ক রোবট দেখতে পায়, যেটা কিনে একটি ছোপের মধ্যে আটকা পড়েছিল। তবে যখনই তারা ট্যাঙ্কটিকে চেক করতে যায়, তখন দেখা যায় যে এটা আসলে ছিল একটি ফাঁদ, কারণ এমন সময় তাদেরকে পেছন থেকে ভয়ানক একটি কালো রোবট ঘিরে ফেলে। আর এই রোবটটির সেন্সর এতটাই পাওয়ারফুল ছিল যে তারা তিনজন কোনোভাবেই সেখান থেকে পালাতে পারছিল না। কিন্তু ঠিক এমন সময় ম্যাক্সের মাথায় একটি আইডিয়া আসে। সে আসলে সেই গর্তের মধ্য থেকে অনেক শক্তিশালী একটি গান নিয়ে এসেছিল। তো সে এখানে বুদ্ধি করে প্রথমে সেই লাল ট্যাঙ্কটির মধ্যে ফায়ার করে দেয়। ম্যাক্স এমন সময় ট্যাঙ্কটির মধ্যে ফায়ার করেছিল যখন সেই কালো রোবটটি ছিল লাল ট্যাঙ্কটির একদম সামনে। আর লাল ট্যাঙ্কে ফায়ার করার ফলে এটার সেন্সর অ্যাক্টিভ হয়ে যায়, ফলে অনবরত ট্যাঙ্কটির ভেতর থেকে গুলি বের হতে থাকে। আর সঙ্গে সঙ্গে সেই কালো রোবটটি একদম বিস্ফোরিত হয়ে যায়। এবার ম্যাক্স এই সুযোগটি কাজে লাগিয়ে সোজা সেই লাল ট্যাঙ্কটির ভেতরে প্রবেশ করে, আর ট্যাঙ্কের মধ্যে যত তার রয়েছে সেগুলোকে সে কেটে ফেলে, যার ফলে ট্যাঙ্কটির গুলি করা একদম বন্ধ হয়ে যায়। তো এদিকে আবার চলার পথে সেখানে তারা অনেক শক্তিশালী কিছু হাতিয়ারও পেয়েছে, যেগুলো তারা নিজেদের মিশনের জন্য সংগ্রহ করে রেখেছে। এখন তাদের কাছে এত পাওয়ারফুল এবং এত পরিমাণে অস্ত্র ছিল যে তারা ফাদার্সদের বিরুদ্ধে লড়তে পুরোপুরিভাবে প্রস্তুত। জেফ এবং রিভেল এখানে ম্যাক্সকে অনেক ধন্যবাদ জানায়, কারণ ম্যাক্সের জন্যই তারা তাদের টিমকে এতটা পাওয়ারফুল করতে পেরেছে। তো তাদের কথা শুনে ম্যাক্স বুঝতে পারে যে ম্যাক্সের কাজ সম্পন্ন হয়েছে। রিভেন্সরা এখন নিজেদের অধিকারের জন্য লড়তে প্রস্তুত। তাই ম্যাক্স তাদেরকে জানায় যে সে ফাদারল্যান্ড থেকে চলে যেতে চায়। এবার ম্যাক্স তাদেরকে বিদায় জানিয়ে সেই লাল ট্যাঙ্কটির মধ্যে বসে পড়ে, আর সে ট্যাঙ্কটি নিয়ে সোজা চলে যায় ফাদারল্যান্ডের সাউথের দিকে। আর যাওয়ার পথে সে রাস্তার মধ্যে থাকা অনেকগুলো মাইন ধ্বংস করতে থাকে, যাতে করে তার সঙ্গীরা এই মাইনগুলোর হাত থেকে বাঁচতে পারে। আর এই লাল ট্যাঙ্কটি অনেক শক্তিশালী হওয়ার কারণে এখানে তার কিছুই হয় না। এবার কিছুক্ষণের মধ্যেই ম্যাক্স শহরের একটি চেক পয়েন্টে এসে পৌঁছয়, যেখানে কয়েকজন সোলজার শহরের এক্সিট পয়েন্টে নজর রাখছিল। এবার একজন সোলজার ম্যাক্সের ট্যাঙ্কটি চেক করতে আসে, আর এই সোলজার আর কেউ নয় বরং গায়। তো গায় যখন ট্যাঙ্কটির ঢাকনা খুলে ট্যাঙ্কটিকে চেক করতে যায়, তখন ম্যাক্স তাকে সঙ্গে সঙ্গে টেনে ভেতরে নিয়ে নেয়, আর সে তার ট্যাঙ্কটিকে স্টার্ট করে দেয়। যদিও বাকি সোলজাররা ট্যাঙ্কটির মধ্যে গুলি করছিল, কিন্তু এতে করে তাদের কোনো ক্ষতিই হয় না। এদিকে গায়ে এখানে প্রচণ্ড রেগে গিয়ে ম্যাক্সকে ট্যাঙ্ক ঘোরাতে বলে, কারণ তা না হলে ম্যাক্সের সঙ্গে তাকেও শাস্তি পেতে হবে। তবে ম্যাক্স তাকে শান্ত হতে বলে, আর সে তাকে জানায় যে রাডা নাকি একটি স্পেসশিপ নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে, কারণ সে সমস্ত টেকনোলজি সম্পর্কে রাডাকে আগে শিখিয়েছিল। তাই রাডা ম্যাক্সের স্পেসশিপের সেই ভাঙা অংশগুলোকে জোড়া লাগিয়ে একটি নতুন স্পেসশিপ তৈরি করে ফেলেছে। তাই সে এখন রাডা এবং তাকে তার সঙ্গে তাদের পৃথিবীতে নিয়ে যেতে চায়, যেখানে তাকে কারো দাসত্ব করে জীবন কাটাতে হবে না। সে খুব সুন্দর একটি জীবন পাবে। এমনকি সে এখানকার ফাদার্সদের মেইন টাওয়ারটি ধ্বংস করে দিয়েছে। সেই সাথে রিভেন্সরা এখন অনেক বেশি শক্তিশালী, তাই কিছুদিনের মধ্যেই তারাও তাদের অধিকার পাবে। এসব কথা শুনে গায়ও অনেক খুশি হয়। আর ততক্ষণে ম্যাক্স গায়কে নিয়ে অনেক দূরের একটি শহরে চলে আসে, যেখানে রাডা তাদের জন্য অপেক্ষা করছে। এভাবেই ম্যাক্স তার ভালোবাসার মানুষ এবং প্রিয় বন্ধুকে নিয়ে পথ চলতে থাকে নতুন এক জীবনের উদ্দেশ্যে।